সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারার স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় সামাজিক অবক্ষয় ও রাজনীতি। এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে সম্মানিত দুজন উপস্থিত আছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক জি9। স্বাগত জানাই আপনাকে এই আয়োজনে। আছেন তাহসিন রিয়াজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। স্বাগত জানাই এই আয়োজনে। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সবগুলো ঘটনাই আপনি জানেন, তারপরও বলবো যে আমরা নতুন বাংলাদেশের কথা যখন বলছি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে আমাদের প্রত্যাশার পারদে অনেক উঁচুতে ছিল। সেখানে আমরা যখন মববাজি দেখতে পাচ্ছি, চাঁদাবাজি দেখতে পাচ্ছি, দখলবাজি দেখতে পাচ্ছি, খুন, লোমহর্ষক নানান ঘটনা, মিটফোর্ডের লোমহর্ষক ঘটনার কথা একেবারে যদি সাম্প্রতিক সময়ের কথা বলি, একজন ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা করা, সেই ঘটনাগুলো যদি বলি, সহনশীলতাটা আসলে কোথায়? এটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? নতুন বাংলাদেশে মানবিক বোধটুকু চেয়েছিলাম। জি, আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় সহ আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। সাম্প্রতিককালে খুব আলোচিত যে ৩-৪টা ঘটনা ঘটেছে ৩-৪ দিনের মধ্যে, এর মধ্যে দুইটা স্রেফ সন্ত্রাস, নৃশংসতা, সাংঘাতিক ভীভৎস ঘটনা। একটা হচ্ছে মিটফোর্ডে যে হত্যাকাণ্ডটা ঘটলো, আর একটা হচ্ছে খুলনায় যেটি ঘটেছে। আর দুটি হচ্ছে সামাজিক অবক্ষয়, সেটা হলো আপনার চট্টগ্রামে একটা এবং চাঁদপুরে একটা। ধরেন মিটফোর্ডে যেটা ঘটলো, এটা একটা সন্ত্রাসী ঘটনা। এরা ওই ভাঙাড়ি দোকানের দখলদারিত্ব, কারা এটার দখল নিবে না নিবে সে নিয়ে স্থানীয় সন্ত্রাসী দুই গ্রুপের মধ্যেই দ্বন্দ্ব থেকে এইখানে তার হত্যাকাণ্ড, এবং যিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিনিও সন্ত্রাসী কাজে আগে যুক্ত ছিলেন, সেরকম অভিযোগ তার বিরুদ্ধে আছে, খুনের অভিযোগ আছে। কিন্তু কথাটা হচ্ছে প্রকাশ্যের রাস্তায় এইভাবে সে সন্ত্রাসী হোক বা যেই হোক, তাকে এইভাবে পিটিয়ে থেতলে মারা যায়, সেটার দৃশ্য ধারণ করে মানুষ। সেই মানুষ যে আবার প্রতিবাদ করে না, হয়তো এরা যিনি হত্যাকাণ্ডের শিকার এবং যারা হত্যা করেছে উভয়ই সন্ত্রাসী বলে হয়তো মানুষ ভয়ে কাছে যায়নি, কারণ লোকাল যেহেতু এটাও কারণ হতে পারে, নাহলে মানুষের প্রতিবাদ করা উচিত ছিল, ভিডিও যেহেতু করতে পেরেছে। এবং দ্বিতীয় যেই এটার যে সিগনিফিক্যান্ট দিক, সেটা হলো এই ঘটনা ঘটার দুদিন পরে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হলো, এর ভিডিওটা, সেই বিভৎসতা, তখন আমরা জানলাম, তখন পুলিশ নড়ে চড়ে বসলো, মামলা হলো এবং গ্রেফতার করার দিকে গেল। তখন সব দল এটা নিয়ে প্রতিবাদ, এটা নিয়ে নানান বক্তব্য, বহিষ্কার, সব কিছু আমরা দেখছি। এখন কথা হলো যে এই ঘটনা ঘটার পরে 2 দিন চলে গেছে, সেখানে প্রকাশ্যে ঘটনা ঘটেছে। এমন না যে গোপনে ধরে নিয়ে বা অজ্ঞাত কোনো সন্ত্রাসীরা গুলি করে চলে গেছে। সেই জিনিসটা ওইখানকার গোয়েন্দা রিপোর্ট কোথায়, ওইখানকার সিসিটিভি আছে, তার ফুটেজ কোথায়, ওইখানে পুলিশের কানে এটা কেন গেল না, স্থানীয় কোনো লোক কি পুলিশে জানেনি? এখন তো 999-এ ফোন করলেই জানা যায়। তার মানে কোনো না কোনো গোষ্ঠী এটা জেনেও এটা গা করেনি। কেন করেনি সেটা একটা। দ্বিতীয় হচ্ছে গিয়ে খুলনায় যেটা ঘটলো, খুলনায় আপনি জানেন যে এক সময় ওইখানে ছাত্র রাজনীতি চলবে কি চলবে না, এটা নিয়ে দুটি ছাত্র সংগঠনের দ্বিমুখী একটা অবস্থান নিল এবং সেটা একটা উত্তেজনা তৈরি হলো। সেই সময় ছাত্রদল এবং ছাত্র শিবির মুখোমুখি দাঁড়ালো। ছাত্রদলের পক্ষ নিয়ে একজন ব্যক্তির দাঁড়ানো একটা ছবি, রামদাহাতে একটা ছবি তখন ভাইরাল হয়েছিল, যে সে রামদাহাতে দাঁড়িয়েছে। সেই ছবি প্রকাশ হওয়ার পরে যুবদল তাকে বহিষ্কার করেছে। যুবদলের এক সহসভাপতি, সেই বহিষ্কৃত সভাপতি, সে নিজের প্রাইভেট কার ক্লিন করছে, সেই অবস্থায় গিয়ে তাকে রক কেটে তারপরে গুলি করে হত্যা নিশ্চিত করে সন্ত্রাসীরা চলে যায়। চাঁদপুরে একজন মসজিদের খতিব, বয়স্ক 75 বছর বয়সী, তাকে তার যে বক্তব্য, সেই বক্তব্য নিয়ে পছন্দ না হওয়ায় তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা যায়, তিনি খুনের শিকার হলেন। চট্টগ্রামে একজন হাজবেন্ড তার ওয়াইফকে খুন করেছে, খুন করার পরে 11 টুকরা করেছে, যেটা আগে এরকম ঘটনা, লোমহর্ষক ঘটনা আগেও ঘটতো জানতাম। এই যে 4টা ঘটনা ঘটলো, তার মধ্যে 2টা, খুলনাটা এবং ঢাকারটা হচ্ছে সাংঘাতিক সন্ত্রাসী কার্যক্রম। তার মধ্যে খুলনাটার ভিডিও ফুটেজ আমরা পাইনি, না হলে একজন মানুষের যখন জোর করে ধরে পায়ের রক কাটে,
তখন তার যে ছটফট অবস্থা, তার যে বাঁচার আকুতি, তাকে গুলি করে হত্যা নিশ্চিত করে, সেই ভিডিওটা থাকলে সেটাও কম লোমহর্ষক হতো না। আমরা এইখানকার ভিডিওটা দেখতে পাচ্ছি। তাহলে এই দুইটা ঘটনা, যে সন্ত্রাসী কার্যক্রম, সামাজিক অবক্ষয় তো আগে থেকে ছিল, সন্ত্রাসীও ছিল, এগুলো ঘটলো। এর পরের যেই পর্ব সেটা হচ্ছে, এটা নিয়ে শুরু হয়ে গেল রাজনীতি। রাজনীতিটা কি, এটা কারা করেছে, কোন দলের সঙ্গে সম্পৃক্ত, যেই সন্ত্রাসীরা এই খুনটা, যে খুনের শিকার হয়েছে সেও সন্ত্রাসীর অভিযোগ আছে তার বিরুদ্ধে, এবং সে হাজী সেলিমের ক্যাডার ছিল, সেই পরিচয় এখন সামনে আসছে। তার 5ই আগস্টের পরে রং বদলানোর কাহিনীও সামনে আসছে। সেই অবস্থায় সে ঘটনা ঘটিয়েছে, বিএনপি থেকে ওইখানে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের বহিষ্কার করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা গ্রেফতার করা, শাস্তির আওতায় আনা, এবং এইরকম বিভৎসতা যারা দেখাতে পারে যত দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি টানবে সেই দাবি করা। এখন সেটার সঙ্গে রাজনৈতিক দলকে অ্যাটাচমেন্ট দিয়ে শুধু দলকে সামগ্রিকভাবে যে দোষী করা, জন্য আলাদা করে আমার মনে হয় আলোচনা দরকার আছে। এটা আবার আরেক রাজনীতি, তাতে হলো কি পাল্টাপাল্টি অভিযোগের রাজনীতিটা কেন শুরু হলো সেটা নিয়ে নিশ্চয়ই আসবো। জনাব তাহসিন রিয়াজ, আপনার মন্তব্যটাই শুনি এই বিষয়টা নিয়ে। আসলে আমরা যে সহনশীল বাংলাদেশের কথা বলতাম, মানবিক মূল্যবোধের বাংলাদেশের কথা বলি, সেখানে আসলে এই ঘটনাগুলো কেন ঘটছে প্রতিনিয়ত? এবং ভাইয়ার কথা মতো, শান্ত ভাইয়ের কথা মতো আমি প্রতিবাদ করার কথা তিনি যেটি বলছিলেন, যে নিশ্চয়ই তাদের দুই গ্রুপের কেউ তাদের কাছে, সেটি আলাদা হিসেবে আমরা কিন্তু নিকট অতীতে দেখতে পাচ্ছি না যে মানুষজন প্রতিবাদ করছে সবাই মিলে। হয়তোবা সেটা এই নৃশংসতা কিছুটা কমানো যায়, সেটিও বা কেন হচ্ছে না? শুধু সোশ্যাল মিডিয়াতে আমরা প্রতিবাদগুলো দেখছি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার খুবই শ্রদ্ধার শান্ত ভাই এখানে আছেন। দেখুন, আমি আসলে যদি একেবারে আপনি যে প্রশ্নটা করেছেন, আমরা একটা ভিন্ন চিত্র কিছুদিন আগে কিন্তু দেখেছি। আপনি দেখবেন যে হাসিনা থেকে তো বড় মাফিয়া আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ ছিল কখনো। সেই মাফিয়ার বিরুদ্ধে তো এই দেশের আপামর জনগণ নেমেছিল। তাহলে কি হলো যে এখন জনগণ দেখছেন কিন্তু নামছেন না? মানে আমি যদি একটু এভাবে করে বলি, তাহলে কি মাফিয়া তন্ত্রটা আরও কোনো বড় মাফিয়া দিয়ে রিপ্লেস হলো? মানে হলোটা কি? এটা তো ফ্যাক্ট। এই ফ্যাক্টের দিকে তো আমাদের তাকাতে হবে। দেখেন, মানে আমার কাছে যেটা বারবার মনে হয়েছে যে, ধরি কিছু সময়ের জন্য ধরে নেই যে এখানে এটা একদম নিতান্তই সন্ত্রাসী কার্যক্রম। এটা তো আসলে সন্ত্রাসী কার্যক্রমই ধরে নিচ্ছি, সন্ত্রাসী কার্যক্রম। আচ্ছা, আমি আপনার কাছে যদি একটু প্রশ্ন করি যে 5 তারিখের পর যে গণবিস্ফোরণ আমরা দেখেছি, যে গণ অভ্যুত্থান আমরা দেখেছি, এই প্রশ্নটা আপনি করেছেন যে আমরা তো ভেবেছিলাম, আমরা তো চেয়েছিলাম কি যে আমাদের মানে সামগ্রিক একটা পরিবর্তন আমরা চেয়েছিলাম, তাই না? আপনিও প্রত্যাশা করেছিলেন, এখানে যারা আছেন আমরা সবাই তো প্রত্যাশা করেছি, যারা শুনছেন তারা প্রত্যাশা করেছিলেন। সেই পরিবর্তনটা হইল না কেন? না হওয়ার পেছনের যে সাইকোলজি, এবং আপনাকে বুঝতে হবে এখানে অনেকগুলো ডট কানেক্ট করার সুযোগ আছে। শান্ত ভাই তার পুরো বক্তব্যে এই যে সন্ত্রাসী কার্যক্রম, যাদের দ্বারা এই সন্ত্রাসী কার্যক্রমটি সংগঠিত হয়েছে, তাদের দলীয় পরিচয়টাকে মানে খুব টেকনিক্যালি অ্যাভয়েড করেছেন। আমি একটু আগাই, একটু আমাকে একটু সুযোগ দেন। তো আপনাকে একটু বুঝতে হবে যে এই যে 8-10 জন মানুষ, তাকে যেদিন অর্থাৎ সোহাগকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয়েছে সেদিন 40 জন মানুষ, 40 থেকে 50, আমি যে একটু আগে ভিডিও দেখছিলাম যমুনা টিভির, 40 থেকে 50 জন মানুষ তাকে তার বাসস্থান থেকে বা তার দোকান থেকে, আমি এক্স্যাক্টলি ইনফরমেশন নেই, তাকে ধরে নিয়ে আসছে। এই যে 40 থেকে 50 জন মানুষ, দে আর ভেরি নোন টু এভরিওয়ান ওই এলাকায়। এই ভদ্রলোক অভদ্র লোকদেরকে সবাই চেনে সারাউন্ডিংসের, যার কারণে মানুষ ওই প্রতিবাদ করতে পারে নাই। কেন জানেন? কারণ সাধারণ মানুষ, এটা আমি সাইকোলজির আলাপ বলতেছি, কিন্তু সাধারণ মানুষ জানে যে আজকে যদি আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করি, কালকে সে আমাকেও ধরে নিয়ে যাবে। আচ্ছা, আপনাকে বুঝতে হবে এই যে সাহসিকতাটা, এই সাহসিকতাটা পায় হচ্ছে রাজনৈতিক প্রশ্রয়ের কারণে। কিভাবে পায় আমি বলে দেই। আপনি বাংলাদেশের বড় একটি দল যখন মিডিয়ার সামনে এসে চিৎকার দিয়ে বলে 10 মিনিট লাগবে এই সরকারকে খেদাইতে, 10 মিনিটের মধ্যে এদেরকে বের করে দিব সবাইকে, এটার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। তার পেছনে যে কর্মীরা দৌড়ায়, কর্মীরা এই নেতার এই বক্তব্যের কারণে কর্মীরা ভাবতে শুরু করে, কর্মীদের মধ্যে এই ফিলের জন্ম দেয়, এই আবেগের জন্ম দেয় যে আসলে এই সরকার তো আমার জন্য কিছু না। আমার নেতা যদি 10 মিনিটে এই সরকারকে ধাক্কা দিয়ে পালাই দিতে পারে, তাহলে তো আমি শক্তিশালী। আমি তো সেই নেতার আনুগত্য করি, আমি তো সেই নেতার স্লোগান দিই, অমুক ভাই তুমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ।
আপনাকে এই যে টেকনিক্যাল জায়গাটা আসলে বুঝতে হবে, না এই পটভূমির পরিবর্তন হবে না তো। আপনাকে বুঝতে হবে যে ঠিক কোন সোর্স অফ পাওয়ার এদেরকে মানে এই ধরনের কার্যক্রমের দিকে ঠেলে দিছে, ইম্পোজ করছে। আপনি যদি ওই সমস্যার সমাধানের দিকে না যান, আমি সামগ্রিক শুধু একটা না, আমরা দেখেছি তো বিএনপির অভ্যন্তরীণ কলহের কারণে 100-র বেশি মানুষ আমরা মরতে দেখেছি, আপনারাই রিপোর্ট করেছেন। দেখেন, আমরা কেউ মানে বারবার একটা জিনিস ভুল হয়, আমরা কেউ বিএনপির শত্রু না, আমরা স্বৈরাচারিতার শত্রু ছিলাম। আপনি কি এখানে বেশিরভাগ রাজনৈতিক কারণটাই দেখছেন? রাজনৈতিক কারণই তো। ভাই যে দুইটা ঘটনা বললেন, সিগনিফিক্যান্ট দুইটা ঘটনা, আপনি দেখেন এই যে খুলনার যে ঘটনাটা বললেন, এই খুলনার ঘটনায় আমি আপনাকে রিপোর্ট দেখাইতে পারবো। এখানে অসংখ্য বড় বড় পত্রিকা রিপোর্ট করছে যে এটা তাদের অভ্যন্তরীণ কলহের কারণে হয়েছে। এই যে খুলনার ঘটনাটা, এই খুলনার ঘটনাটা অভ্যন্তরীণ কলহের কারণে আপনারাই রিপোর্ট করেছেন। আপনি যদি সোহাগের ঘটনা দেখেন, আজকে একটু আগে প্রথম আলোতে রিপোর্ট হলো, পল্লবীতে আপনার এই সিমিলার গিয়ে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে আপনার গোলাগুলি করে আসা হয়েছে। এখন আপনি বলতে পারেন পুলিশ কি করে, এটার উত্তরটা কি কোথায় জানেন? এটার উত্তরটা হচ্ছে নেতাদের বক্তব্যে পুলিশ যে আসলে কিছু না, নেতাদের বক্তব্যে এই সরকার যে আসলে কিছু না, এই ধরনের মেসেজ যখন কর্মীরা পায়, তখন তার কাছে তো পুলিশ কিছু না, তখন তো সে পুলিশকে গুনবে না, সে তো তখন পুলিশকে মাথায় রেখে কাজ করবে না। হচ্ছেও তাই, আপনি দেখেন দিনে দুপুরে এরকম নৃশংসতা। আমরা তো আমি জানি না যে আমরা সেই 28 অক্টোবর দেখেছিলাম যে লাশের উপর নৃত্য, আর তারপরে এসে দেখলাম। দেখেন, আমি একটা ব্যাপার একটু বলতে হবে আমাকে, যেভাবে মানে আপনি যে বিষয়টি বলছেন যে পলিটিক্যাল কারণে এই ঘটনাগুলো ঘটছে এবং বিষয়গুলো এতটা পাওয়ার প্র্যাকটিসের বিষয়, সেখানে কি সরকার অসহায় হয়ে পড়ছে? সেখানে কি আইন শৃঙ্খলা বাহিনী অসহায় হয়ে পড়ছে? দেখেন, আমি তো সরকারকে অসহায় দেখতেছি এখানে। আমি তো আপনাকে বলেছি, বাংলাদেশে ওয়ান অফ দি পাওয়ারফুল পলিটিশিয়ানস, যিনি কিছুদিন আগেই বলেছে 5 মিনিট 10 মিনিট লাগবে। আপনি কাদেরকে বলতে শুনতেন এর আগে 5 মিনিট 10 মিনিটের কথা? কাজেই দেখেন, আমি একটা ব্যাপার যেটা বলতে মানে বলছিলাম আমি, দেখেন আমরা কেউ বিএনপির শত্রু না, আমরা চাই, আমরা তাদের মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে হয়তো একটা জায়গায় অবস্থান করছি, তার সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্স আছে, কিন্তু আমরা বিএনপি কখনো ক্ষতির মুখে পড়ুক আমরা সেটা কখনোই কামনা করি না। কিন্তু বিএনপি এটা আমি ফিল করি যেটা বিএনপিও বিশ্বাস করে। সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হচ্ছে যে এই কথাটা আমরা বলেছিলাম যে 5 তারিখের পর যে পলিটিক্যাল কালচার তৈরি করার জন্য আমাদের এফোর্ট দেওয়া দরকার ছিল, আমরা সেই এফোর্ট না দিয়ে আমরা ভিন্ন দিকে ছুটেছি। 5 তারিখের পর, আমি শেষ দুইটা লাইন বলি, 5 তারিখের পর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল জানেন? সেটা হচ্ছে যে বিএনপির অভ্যন্তরীণ দলীয় সংস্কারের জন্য বিএনপির কাজ করা। বিএনপি সেই জায়গাটা তো ফেল করেছে। অসংখ্য ধন্যবাদ শান্ত ভাই। আপনি তো আসলে শুনছিলেন, রাজনীতিক ট্যাগটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে যতগুলো ঘটনা, এবং আপনি যেভাবে বলছিলেন যে মানবিক মূল্যবোধের অবক্ষয়ের একটা বিষয় বলেছেন, এবং দুটি হচ্ছে রাজনৈতিক কারণ এবং দুটির তীরই কিন্তু বিএনপির দিকে চলে যাচ্ছে। তাহলে সামনে যখন ইলেকশনের প্রিপারেশনের কথা বলা হচ্ছে, এটি আসলে বিএনপিকে কোথায় দাঁড় করাচ্ছে? না, ডেফিনেটলি যেটা বলছে যে রাজনৈতিক সংশ্লিষ্টতা যে বড় একটা মানে ইভেন্ট, এটা ভুল না। কারণ হচ্ছে একজন মানুষ কোনো না কোনোভাবে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করলে তারপরেই সে এই সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এটা করে। এটা ছাড়া কোনো মানে তার পেছনে একজন বড় ভাই থাকতে হবে, যে আমি বিপদে পড়লে আমি রক্ষা পাবো, বা আমাকে ছাড়ানোর লোক আছে, বা আমার জন্য 10 জন 20 জন ছেলে ঝাঁপিয়ে পড়বে, আমার এই বাহিনী আছে, এরকম কোনো না কোনোভাবে একটা রক্ষা করবার একটা গ্রুপ তার আছে। এই ফিলিংসটা না থাকলে সে এই সন্ত্রাসী কার্যক্রম করার সাহসটা অতটা পাবে না। এইটা বাংলাদেশের কালচার, এবং বিএনপির অনেক নেতাকর্মী এইভাবে যুক্ত, এটাও অস্বীকার করবার সুযোগ নাই। কথা হলো যে এই যে বিএনপি বিশাল এক দল, বাংলাদেশে বিএনপি, এটা সবসময় আমি বলি, জামায়াত ইসলামের মতো ধর্মভিত্তিক ক্যাডার ভিত্তিক দলও নয় যারা চেইন অফ কমান্ড মেনে টু দ্য পয়েন্ট কাজ করে, আবার এটা বামপন্থী ক্যাডার ভিত্তিক কোনো দলও নয় যারা চেইন অফ কমান্ড মেনে দল যে সিদ্ধান্ত দেয় সে মতো কাজ করে। এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স করা একটা বুর্জোয়া রাজনৈতিক দল। সেই দলটি এই দীর্ঘ ইতিহাস এদের এইরকম, যে এই দলে এরকম চেইন অফ কমান্ড কখনো ছিল না, কবে আসবে আমরা জানি না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই টাইপের দলগুলো, এমনকি এনসিপিও সে ধরনেরই একটি দল। সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে সমন্বয়হীনতা আছে সেটা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সেটাকে দূর করবার জন্য সাংঘাতিক একটা অ্যাটেম্প্ট আছে বলেই বিএনপির আপনার এই যে 4-4.5 দশকের ইতিহাসে খোঁজ নিয়ে দেখবেন,
4.5 দশকে টোটাল এই দল যে পরিমাণ বহিষ্কার করেছে, এই 10 মাসে তার থেকে বেশি বহিষ্কার করেছে। 4,500-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছে। থামছে না, হলে হয়তো আরো বাড়তো। দ্বিতীয় কথা হলো যে এই যে পার্থক্যটা কোথায়, এখন আমি পাল্টাপাল্টি অভিযোগের দিকে, ওই যে সস্তা রাজনীতির দিকে যেতে চাইনি, যেটা এনসিপি এরা ইয়াং তরুণ, এরাও ওই আগের মতো রাজনীতিটা করুক, এটাও ভালো লাগে না, চাইনি। এখন যদি ওই রকম নিয়ে যায় তাহলে তুলনা এইরকম আসতে পারে, ধানমন্ডি থানায় ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছিল, সেখানে ছাত্রদলের আরো কয়েকজন নেতা ওটা বাধা দিতে গিয়েছিল, সেই নেতাদেরকে বহিষ্কার করে দিয়েছে। যে পুলিশের কাজ করবে, কেউ আইন শৃঙ্খলা বিরোধী কিছু করলে পুলিশের কাজ তাকে ধরে আইনের আওতায় আনা, সেটার বাধা দিতে কেন গেল, সেই ছাত্র নেতাদেরকে বহিষ্কার করেছে। আর ময়মনসিংহে এই এনসিপির নেতারা গিয়ে ডিআইজি অফিস ঘেরাও দিয়ে ভাইরাল হয়েছিল সেই ভিডিও, তাদের নেতা ধরছে বলে, অনুসারী ধরছে বলে তাকে ছাড়িয়ে এনেছিল। ওনাদের নেতা হান্নান মাসুদ, এই পুলিশ তাদের কাছের লোকদেরকে ধরেছিল বলে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। ওনাদের নেতারা তাদের কর্মী বা অনুসারী ধরলে এখনই থানায় গিয়ে ছাড়িয়ে আনে প্রভাব খাটিয়ে। আর বিএনপি বহিষ্কার করে, যে সহযোগিতা করতে যায় তাকেও বহিষ্কার করে, এবং দলের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট ঘোষণা দেয় যে বিএনপি কোনো সন্ত্রাসীর পক্ষে দাঁড়াবে না, তার দলীয় পরিচয় যাই থাকুক না কেন। সেই ক্ষেত্রে পুলিশ যদি একটু হ্যাঁ মারা যাবে, সেটাও আইন শৃঙ্খলার বিষয়, সেটা পুলিশ দেখবে। একটা দেশে খুনি কোনো দলের না, তার দলের তখনই হয়, খুনি দলের তখনই হয় যখন ওই খুনির পক্ষে দল দাঁড়ায়। আগে বাংলাদেশের যে কালচার ছিল, কোনো একজন নেতা একটা দলের এরকম সন্ত্রাসী কার্যক্রম করলে তার পক্ষে সাফাই গিয়ে তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চলতো। বিএনপি এ পর্যন্ত তার দলের যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে, একজনের পক্ষে একটা নজির দেখাতে পারবেন না বিএনপির কোনো নেতা তার পক্ষে কোনো পয়েন্ট মেক করে তাকে ভালো, পরিস্থিতির শিকার, নির্দোষ এরকম কোনো প্রমাণের চেষ্টা করেছে। বরং সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে এবং সঙ্গে সঙ্গে হাইকমান্ড থেকে নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হোক। এখন একটা দল এর বেশি আর কি করতে পারে আপনি বলেন? দলের মধ্যে কেউ যদি দলের চেইন অফ কমান্ড না মেনে এরকম করে, দলের কাজ তাকে বহিষ্কার করে দলের সঙ্গে সম্পৃক্ততা কেটে দিয়ে বোঝানো যে তার পক্ষে দল নাই, আপনারা যা খুশি ব্যবস্থা নিতে পারেন। ট্যাগ রাজনীতি যে ট্যাগগুলো যুক্ত হচ্ছে, তাতে আসলে বেনিফিটটা কি? না, আমি মানে শান্ত ভাই চমৎকার একটা প্রশ্ন করছেন, এটা খুবই মানে স্ট্র্যাটেজিক একটা কোশ্চেন, যে দল এর বেশি কি করতে পারে। দল এর বেশি অনেক কিছু করতে পারে। যেমন শান্ত ভাই যে জায়গাটাতে ডট দিয়ে দিচ্ছেন ওইটার পরে অনেক কাজ আছে। দেখেন, মানে এটা একটা পলিটিক্যাল কালচারাল কিন্তু একটা বড় চেঞ্জ হয়ে গেছে, আমরা বারবার এটা বলছি। মানে শান্ত ভাই এটা আমি শিওরলি উনি আন্ডারস্ট্যান্ড করতেছেন। আপনি দেখেন এই কালচারাল চেঞ্জের কারণে কিন্তু আপনি দেখেন যে আজকে সারা বাংলাদেশে, এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করে, কারো বট বাহিনী বলে, কিন্তু এগুলো সম্পূর্ণরূপে অসত্য। যে সত্যটা জানে সেগুলো বলে না। আপনি দেখেন সারা বাংলাদেশে কিন্তু স্লোগান উঠতেছে যে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। এটা আমি বিএনপিকে আলাদা করে বলতে চাই না, বাট দেখেন পুরো ইয়াং জেনারেশন তারা কিন্তু চাঁদাবাজের এগেনস্টে স্ট্যান্ড নিচ্ছে। তার মানে বিএনপির এখানে করণীয় আছে কি জানেন? সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ পুরো সিস্টেমকে রিফর্ম করা। আপনার সুযোগ ছিল, আপনার হাতে এখনো সুযোগ আছে। আপনি লিডারশিপকে দেখেন, আমি এটা দেখেন, এটা অস্বাভাবিক কিছু না। আজকে তারেক রহমান সাহেব তার দূরদর্শিতা, তার যে চেষ্টা, এটা উনি যেটা বলেছেন 4000-এর বেশি মানুষকে তিনি ফায়ার করেছেন, দ্যাটস ফাইন। এই যে বহিষ্কারের যে প্রসেস, দ্যাটস ভেরি ওয়েলকামিং। কিন্তু আপনি বলেছেন না সাথে সাথে, কিন্তু থামছে না। কেন থামছে না? কারণ আপনি লিডারশিপের যে জায়গাগুলো, লিডারশিপকে আপনি এক্সচেঞ্জ করতে পারতেছেন না। মানে আপনি বলবেন অনেক সময় লাগবে, ভাই আপনি নেন না সময়। আপনি তো আপনার দলের যে স্ট্রেংথ ছিল, আপনার দলের যে গণভিত্তি ছিল, আপনার দলের যে অ্যাকসেপ্টেন্স ছিল, আপনার দলকে 5 তারিখের পর যেভাবে করে মানুষ দুহাত উজাড় করে দিয়ে ওয়েলকাম করছে, আজকে কেন করতেছেন? এটা কি এনসিপির কারণে করছে? আপনার দলের এনসিপি ছোটখাটো দল, এনসিপি বাচ্চারা চালায়। এনসিপির তো এত প্রভাব নাই, ধরে নিলাম এনসিপির প্রভাব নাই, এনসিপি তো বাচ্চারা চালায়, তো এনসিপির তো এখানে কোনো রোল প্লে নাই। জামাত তো ধর্মভিত্তিক রাজনীতি করে, জামাত এটা ধরে নিলাম এটা আরেকটা ধরেন এনসিপির মতন দল, ফর এক্সাম্পলই জাস্ট বুঝাইতেছি। তাহলে তো বিএনপি তো অনেক স্ট্রেংথ, দে হ্যাভ মেনি থিংস টু ডু। করছেন না কেন ভাই? আপনার তো আমি যে বলি, আমি গতকালকে আমি মানে খুব মানে আক্ষেপ নিয়েই বলতেছিলাম যে এই যে একটা ঘটনা
বিএনপির রুটের রাজনীতিকে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করছে। বিএনপি শুড আন্ডারস্ট্যান্ড দিস। বিএনপি শুড নট অনলি আন্ডারস্ট্যান্ড, এটাকে রিকভার করার জন্য দে ক্যান টেক ইনিশিয়েটিভ। এখন আপনি লিডারশিপকে হচ্ছে আগের যে বর্জুয়া রাজনীতির যে কথা বলছেন, আপনি আগের পুরো ফরম্যাট রেখে দিবেন, রেখে বলবেন যে ভাই চলো ইলেকশনে যাই, ইলেকশনে যাওয়ার পর আমি সব কিছু করবো, সব এক্সচেঞ্জ করবো আমার দলে। আপনি আপনার দলের কি রিফরমেশনের জন্য আপনি কাজ করছেন আমারে বলেন। আপনার 31 দফার কথা বলছেন, সুন্দর, 31 দফার প্রত্যেকটা পয়েন্ট খুবই ভ্যালিড, খুবই ডাইনামিক, দ্যাটস ভেরি ফাইন। ভাই খাতা কলমে দিয়ে এটা আমি কি করবো? আপনার 31 দফা খাতা কলম দিয়ে আমি কি করবো? আপনি একটা ইয়াং যে এনথুজিয়াস্টিক, যে কিনা ঢাকা ইউনিভার্সিটির ভালো একটা ডিপার্টমেন্ট থেকে বিলং করে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের একটা ভালো ডিপার্টমেন্ট থেকে বিলং করে, তাকে কি বিএনপি অ্যাট্রাক্ট করতে পারতেছে? আপনি আমাকে এখন গায়ের জোরে ঠেলে বলতে পারবেন অ্যাট্রাক্ট করতে পারতেছে, দিন শেষে আপনি যখন রাত্রেবেলা আত্মসমালোচনা করবেন আপনি জানেন যে আপনারা তাকে অ্যাট্রাক্ট করতে পারতেন না। ইট ইজ বিকজ অফ ওয়াই জানেন? এটা হচ্ছে রাজনীতি করতে হলে রাজনীতির এজেন্ডা লাগে। আপনি তারুণ্যের কথা বলতে পারতেছেন না। আপনি যাদেরকে দিয়ে রাজনীতি, আমি একটা ছোট্ট গল্প বলি, 1 সেকেন্ড অল্প সময়ের ব্যবধানে বলি। আজকে একজন পুরাতন জামানের এক বিএনপির ছাত্র দলের সাবেক নেতার সাথে গল্প বলতেছিলাম। উনি গল্পের ছলে বলতেছিলেন কোনো একটা প্রোগ্রাম, আমি জানি রেফারেন্স নাই, কোনো একটা প্রোগ্রামে উনি বেগম খালেদা জিয়াকে, যিনি আপসীর নেত্রী, তাকে বলতে শুনছেন যে আমি ছাত্র দলে কোনো টোকাই দেখতে চাই না। এখন তার মানে কি তিনি এটা বুঝাইছেন যে টোকাইদের কোনো দল হবে না, টোকাইরা কোনোদিন দল করতে পারবে না? এটা তিনি বুঝান নাই। তিনি ছাত্র দলের একটা স্ট্যান্ডার্ড সেট করতে চাইছেন। তিনি ছাত্র দল যেহেতু এটা ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করবে, তার মধ্যে ওই জেস্চার থাকতে হবে, তার মধ্যে ওই পোস্টার থাকতে হবে, তার মধ্যে ওই আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, ওই ক্যাপাসিটি থাকতে হবে। উনি যে কথাগুলো বলবে সেটা যেন স্টুডেন্টদেরকে টাচ করে, সেই ক্যাপাসিটি তো তার থাকতে হবে। কাজে দেখেন এই যে বেগম জিয়ার যে এই থটকে কাজে লাগাইতে হবে। শান্ত ভাই, আমি 7-8 মাস আগে বলেছিলাম যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সেই অদৃশ্য শক্তি, অদৃশ্য শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, এমনটা বলেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এপ্রিলে এই কথাটি বলেছেন। এই ভিডিওটি নতুন করে আবার ভাইরাল হচ্ছে। বিএনপি কি নিজেদের ভিকটিম মনে করছে এই ঘটনাগুলোর প্রেক্ষাপটে? বিএনপি ভিকটিম মনে করছে কিনা জানি না, তবে বাংলাদেশটা এই যে 1 বছর কেটে গেছে, 1 বছরে এই সরকারের ডেভেলপমেন্ট খুব উল্লেখ করবার মতো তেমন কোনো ডেভেলপমেন্ট নাই। কিছু কিছু চেষ্টা তাদের আছে। এই যে ট্রাইব্যুনাল গঠন হয়েছে, শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, এই দিকে একটা অগ্রগতি আছে। অর্থ সেক্টরে তাদের কিছু অগ্রগতি আছে, কিন্তু অর্থ সেক্টরের ব্যাংক খাতে অগ্রগতিটা আছে, কিন্তু বিনিয়োগ একদম নাই। দেশি বিদেশি কোনো বিনিয়োগ নাই। বিনিয়োগ না থাকার ফলে কর্মসংস্থান নাই, দারিদ্র্যের হার বাড়ছে। এইখানে অর্থনীতির ব্যাংকগুলো ঠিক করলেও সামগ্রিকভাবে অর্থ খাতে অর্জন নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করবার জন্য একদম শুরু থেকে আমরা পরামর্শ দিয়ে আসছিলাম যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্য থেকে অ্যাটলিস্ট কনস্টেবল, এএসআই এবং এসআই নিয়োগ দেওয়া হোক, যাদের 3 মাস বা 6 মাসের ট্রেনিং দিয়ে চাকরিতে জয়েন করানো হোক, এবং এই চাকরির বাকি 6 মাস ট্রেনিং হিসেবে কাউন্ট হবে, অবজারভেশনে রেখে তারপর চাকরি স্থায়ী হবে। তাহলে আজকে পুলিশের মধ্যে এই যে মনোবল ভাঙা, ট্রমাটাইজড ফ্যাসিবাদের গোষ্ঠী যারা চাকরি বাঁচানোর জন্য চুপ করে চাকরি করছে কিন্তু মন থেকে করছে না এই পরিবর্তনকে, এই গোষ্ঠীটা তারা এই আইন শৃঙ্খলার পরিস্থিতির যে অবনতি হচ্ছে এখানে বিশাল একটা রোল আছে এই বাহিনীর, এটা করতে পারতো না। সেইখানেও সরকারের কোনো মনোযোগ নাই। 1টা বছর চলে গেল, তারা কিছুই এক্ষেত্রে করলো না। রাজনৈতিক দলগুলো গণ অভ্যুত্থানের পরে দেখেন চিটাগাঙে যখন একটা সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হলো, তারপরে প্রধান উপদেষ্টা সবাইরে ডাকলেন এবং সবাই সাড়া দিল। সুতরাং তিনি ডাকলে সবাই সাড়া দিতেন এক সময়, এখনও ডাকলে সাড়া দেন। কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে অনৈক্য তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে, শত্রুতায় পরিণত হচ্ছে, এবং এমন সব বিদ্বেষমূলক কথা ছড়ানো হচ্ছে যেটা ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখি আমি এদের মধ্যে। সেইখানে অভিভাবক সুলভ যে একটা দায়িত্ব এই সরকার নিবে, যে এদের মধ্যে দূরত্ব কমাবে, একসঙ্গে ডায়ালগ করবে, বসাবে, সেটাও দেখছি না। কোন পর্যায়ে গেছে দেখেন যে এনসিপির নেতা হাসনাত শুরুতে এক সময় চিটাগাং গিয়ে তারেক রহমানকে নিয়ে একটা অভদ্র উচ্চারণ করেছিল, তারপর সে আবার নিজেকে সংশোধন করেছিল ছাত্রদল প্রতিবাদ করবার পরে। নাসির পাটোয়ারি জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য, অসভ্য মন্তব্য করেছিল, প্রতিবাদের মুখে সেটা ফেসবুক থেকে ডিলিট করেছে, কিছুদিন চুপ ছিল। হাসনাত আবার বলে যে যদি বাংলাদেশের জনসমর্থন থাকে তাহলে দিল্লিতে পালিয়ে থাকতে হয় না, লন্ডনে বসে থাকতে হয় না। মানে শেখ হাসিনাকে আর তারেক রহমানকে হাসনাত এক পাল্লায় এনে ফেলে। বিদ্বেষটা কোন পর্যায়ে গেছে একবার ভাবেন।
নাহিদের মতো তাকে সবাই খুব ভদ্র গ্রহণযোগ্য বক্তব্য দেয় এরকম নেতা হিসেবে সবাই মনে করে এখনো। নাহিদ বলে যে শেখ হাসিনার 16 বছরের হত্যার দায় যদি শেখ হাসিনার হয় তাহলে তারেক রহমান এই খুনের দায় আপনাকে কেন নিতে হবে না? শেখ হাসিনা 16 বছর এই দেশে হুকুম দিয়ে নির্দেশ দিয়ে আয়নাঘরে মানুষকে বন্দি করে রেখেছে, গুম খুন করেছে, গণহত্যা চালিয়েছে প্রকাশ্য লেথাল উইপন ব্যবহার করতে দিয়ে। সেই শেখ হাসিনার সেই দায় তার উপর বর্তায়। আর একজন এই সন্ত্রাসী যে একটা সন্ত্রাসী কার্যক্রম ঘটানোর সঙ্গে সঙ্গে দল তাকে বহিষ্কার করে এবং তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবার জন্য দল থেকে সিদ্ধান্ত দেওয়া হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়, অনুরোধ করা হয়। সেই খুনের সঙ্গে দায় দিয়ে শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানকে আপনি এক পাল্লায় নিয়ে আসবেন, এই রাজনীতি শুরু করেছে এনসিপি। ফলে দূরত্ব বাড়ছে। আর ও যেটা বললো যে বিএনপি এতে তরুণদের থেকে দূরে সরে যাচ্ছে, তরুণরা মুখ ফিরিয়ে নিচ্ছে। হ্যাঁ, তারুণ্য ধরে রাখা খুব জরুরি রাজনীতির জন্য, কারণ এইবার নির্বাচনে তরুণরা অনেক বড় ফ্যাক্টর হবে। সাম্প্রতিককালে আপনার যে জরিপটা হলো অ্যাকশন 8 আর সানেম যে জরিপটা করলো, তো এই জরিপের বয়স কত ছিল? 15 বছর থেকে 35 বছর। 15 বছরকে জরিপের মধ্যে আনার দরকার কি? 15 বছর কি ভোটারই না। তারপরও এনেছে, কারণ এদের মধ্যে একটা হাইপ আছে এই এনসিপির পক্ষে। তারা যেহেতু গণঅভ্যুত্থানে ছাত্রদের পক্ষে নেতৃত্ব দিয়েছিল, সেই হাইপ তোলা গ্রুপের পক্ষেও 15 বছরের বালককে আনবার পরেও সেখানে জামায়াত ইসলামের থেকেও এনসিপির সমর্থন কম। এটা তো ওদের জন্য ভাববার বিষয় যে যেখানে বয়স্কদের মধ্যে জিয়াউর রহমানের মধ্যে ভক্তকুল অনেক, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাশীল ভক্তকুল অনেক, তারেক রহমানের কে অনুসরণ করে তার সংখ্যা অনেক, এদের তরুণদের দল, তরুণদের ঝোঁক এদের প্রতি বেশি থাকবে। সেই তারা কোথায় 16% সমর্থন পায় 15 থেকে 35 বছরে, আর জামায়াত ইসলামে 21 পায়, জামায়াতের থেকেও 5% নিচে থাকে। সুতরাং তরুণদের সমর্থন নিয়ে বিএনপি তো অবশ্যই ভাবতে হবে। সেই পরামর্শ দিয়েছে বিএনপির জন্য ভালো, আমি ভালো পরামর্শ, বিএনপিকে এটা উপলব্ধি করতে বলবো। পাশাপাশি এনসিপির নিজেদেরও উপলব্ধি করতে হবে যে তরুণদের জন্য আমরা সংগ্রাম করছি, সেই তরুণরা আমাদের কেন চায় না, তাহলে অন্যদের মধ্যে কি অবস্থা? আমার আগের প্রশ্নটা দিয়ে একটু শুরু করি, তারপর যদি আপনি শাহান ভাইয়ের উত্তর দিতে চান। মববাজি নিয়ে কথা বলছিলাম যে এটিও কিন্তু আমাদের দেশে ভয়ঙ্কর একটা পরিস্থিতি এবং থামছে না মববাজি। আমরা একটা যখন এরকম নৃশংস হত্যাকাণ্ড দেখছি, তারপরে আবার একটা মবের ঘটনা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কিন্তু চলছেই। সেই মববাজি দেশের আমাদের রাজনীতিতে যখন ইস্যু হচ্ছে, তখন কোন দল থেকে, আপনাদের দল থেকেও সেটিকে কিন্তু অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা হচ্ছে জনরোষ। না, এটা তো জনরোষ। এটা আপনি প্রেস সচিব বলছেন এটা প্রেসার গ্রুপ। দেখেন, আপনি এটা জনরোষী। এখন তার মানে কি এটা মব জাস্টিফাইড হয়ে যাচ্ছে? হচ্ছে না। তার মানে কি মব হালাল হয়ে যাচ্ছে? হচ্ছে না। জনরোষ বললে কি সেটি হালকা হয়ে যাচ্ছে না? এটা টেকনিক্যাল ফাইন্ডিংস আছে, আপনি একটু আগে নেন। ফাইন্ডিংসটা কোথায় জানেন? ফাইন্ডিংসটা হচ্ছে 16 বছর আপনার চোখের সামনে আপনি যাদেরকে দুর্নীতি করতে দেখছেন, যাদেরকে ভোট চুরি করতে দেখছেন, যাদেরকে আপনার ভাইদেরকে হত্যা করতে দেখছেন, ওই বিএনপির অফিসে তালা লাগানো, বিএনপির লোকজনদেরকে ক্রসফায়ার দেওয়া, এই বিভিন্নভাবে হচ্ছে শুধুমাত্র ভিন্ন দলের রাজনীতি করার কারণে তাকে ইচ্ছা মতন করে পেটানো, জেলে ভরা, আয়নাঘর, যাদের হাত দিয়ে সংগঠিত হইতে দেখছেন, এই লোকগুলাকে যখন সাধারণ মানুষ সামনে পায়, কিছু কিছু ক্ষেত্রে তারা হয়তো তাদের রাগ কন্ট্রোল করতে পারে না। যেটা জাস্টিফাইড না, এই আমার এই মেসেজটা নেন, যেটা জাস্টিফাইড না। এখন আপনি কি বলতে পারবেন যে কেউ নিচ্ছে না? তাহসিন, সুযোগ সাধারণ মানুষ কি সব সময় মববাজি করছে? আমি বলি, দেখেন, সুযোগ তো নিচ্ছে। সুযোগ নিচ্ছে না কে বলছে? সুযোগ নিচ্ছে তো। যেমন কিছুদিন আগে যেই ঘটনাটা ঘটছে, যে জুতার মালা পরানো ইসির, এটা তো বিএনপির একজন কর্মী করছে। আমরা এই ঠেলাঠেলি রাজনীতিটা করতে চাই না। এখন কোথাও হয়তো অন্য কোনো দলের লোকও করছে, কোথাও হয়তো জামাতের লোক করছে, কোথাও হয়তো এনসিপির কোনো একজন কোনো একটা গ্রামের কর্মী হয়তো এই কাজটা করছে। এটা সামগ্রিকভাবে হচ্ছে। আপনাকে এটার উপলব্ধিটাকে আগে সামনে রাখতে হবে, যেটা কেন হচ্ছে। হ্যাঁ, এই উপলব্ধি সামনে রেখে কি আপনি এটাকে হালাল করে দিবেন, এটাকে আপনি জাস্টিফাইড করে দিবেন? সেটা আপনি করবেন না। মবের বিরুদ্ধে যখনই কোনো ধরনের মব আমরা দেখছি, আমরা আমাদের পক্ষ থেকে তো আমরা আওয়াজ উচ্চারণ করছি, আমরা সাথে সাথে এটা বলতেছি যে হ্যাঁ, এই যে ধরেন কাউকে কেন, যে এটা তো আইন শৃঙ্খলার দুর্বলতাও, আপনার কাউকে কেন ধরে মানে সামনে আওয়ামী লীগের নেতা কর্মীরা ঘুরতেছে, তাকে ধৈরে কেন পুলিশের হাতে দিয়ে আসতে? তাদেরও মানে এই মেসেজটা নেওয়া দরকার, তাদেরও একটি ভূমিকা এখানে দরকার, সরকারের এখানে একটি ভূমিকা দরকার। কাজে দেখেন, মবকে জাস্টিফাই করার কোনো রাস্তা নেই, কোনো রাস্তাই নেই। আপনি যদি সত্যিকার অর্থে আইনের শাসনে বিশ্বাস করেন, আপনি যদি সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশের কথা আপনি যদি মাথায় রাখেন, যদি আপনি সত্যিকার অর্থে বাংলাদেশের এই সুন্দর বাংলাদেশকে যদি গোছানোর কথা বলেন, তাহলে আপনি মবকে জাস্টিফাই করে এটা গুছাইতে পারবেন না, সুযোগ নেই এটা। তবে
জনরোষের কথা যেটা বলছে সেটা শুধু আপনি এনসিপির কেউ বলছে এটা না, আমি অসংখ্য টক শোতে আমি বিএনপি নেতাদেরকে ওটা বলতে শুনছি, এবং আমার সাথে বসেই অনেকে বলছেন। উপলব্ধিটা নেন, ভাবনাটা নেন। আমাদের এই জায়গাটাতে ভাবনাটা আমার কাছে মনে হচ্ছে সবার সমান, সবার একটা পয়েন্টই ভাবনাটা আছে, কিন্তু কেউই এটাকে, বিএনপিকে আমি কোনোদিন দাঁড়ায় কোনো কোথাও বলতে শুনি নাই যে এটা জাস্টিফাইড। হ্যাঁ, মবকে কোনো রাজনৈতিক দল এক কথায় কি না করে দিচ্ছে বিভিন্ন ভাবে? ওই যে আপনি বললেন যে বিএনপিও কখনো কখনো বলছে যে এটা জনরোষ, মানে মবকে এক কথায় কেউ না করে দিচ্ছে না দিচ্ছে তো, আমরা তো বলতেছি এটা জাস্টিফাইড না। আপনি বলছেন যে আমরা আওয়াজ তুলছি, কিন্তু সেই আওয়াজ কতটুকু আসলে শক্তিশালী হচ্ছে আপনার কাছে? শক্তিশালী আওয়াজ হচ্ছে। আপনি শোনেন, মানে খুব রেফারেন্সড একটা কথা বলি, ওবায়দুল কাদেরের এই 5 তারিখের আগের মন্তব্য কি ছিল আপনি নিশ্চয়ই শুনছেন, যে যেই দিন পটভূমি পরিবর্তন হবে, যেই দিন এই হাসিনা গভর্নমেন্টের পতন হবে, সেদিন 4 লক্ষ লোক বাংলাদেশে মারা যাবে। আপনি বলেন তো আমাকে, কত লক্ষ লোক মরে যেতে বলছেন? কত হাজার লোক মরে যেতে দেখছেন আপনি? ইমিডিয়েটলি বিএনপি জামাত, তখন এনসিপি তো জন্ম হয়নি, বাট বিএনপি জামাত সহ সকল পলিটিক্যাল পার্টি ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে। ইমিডিয়েট অ্যাকশন নিয়ে তো এই পুরো ভায়োলেন্সটাকে কন্ট্রোল করেছে না? 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না তো। তো সবকিছুই তো আমরা দেখেছি। কাজে দেখেন যেভাবে চলছে এই অবস্থাতে আমরা যে রাষ্ট্রের স্বপ্নটা দেখি সেটাকে ব্যর্থ হতে পারে না। দেখেন এই ব্যর্থতা আসলে ব্যর্থ হবে কিনা, এটার জবটা কোথায় জানেন? এটার জবটা হচ্ছে ওই যেটা বলছি, পলিটিক্যাল কালচার পরিবর্তনের উপরে। বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি এখন বিএনপি। এর দায়টা বিএনপির বেশি। দেখেন, আপনি আমার কাছে মনে করতে পারেন যে আমি শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করতেছি না, আমি এটা আক্ষেপ নিয়ে বলতেছি, আমি এটা ভালোবাসার জায়গা থেকেও বলতেছি। আমি শুধুমাত্র একটা ভিন্ন একটা পলিটিক্যাল মানে ইয়াতে পয়েন্টে দাঁড়ায় আছি বলে বলতেছি তা না, এটাতে বিএনপির দায় আছে। আমি বারবার বলতেছি, এই পলিটিক্যাল কালচার পরিবর্তনের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। এই মুভিংয়ে এই পরিবর্তনটা আসবে। আমি শান্ত ভাইয়ের একটা পয়েন্টের একটা রিপ্লাই দিই। সানেমের যে জরিপটা হয়েছে, শান্ত ভাই একটা একাডেমিক লোক, মানে হি নোজ ভেরি ওয়েল একটা জরিপ কিভাবে হয়। বিএনপির সাথে শান্ত ভাই যেভাবে করে এনসিপিকে জরিপের মানদণ্ডের তুলনা করতেছেন বা জামাতকে তুলনা করতেছেন, বিএনপির লম্বা সময় রাজনীতির ইতিহাস আছে, 16 বছরের সংগ্রাম আছে। আমি একটু বলি জামাতের সঙ্গে, জামাতের থেকে নিচে আপনারা এটা তো মানতেই পারেন। এইটা ভাইয়া মানতে পারছেন না, জামাতের থেকেও কেন আপনাদের জনপ্রিয়তা কম? এই উত্তরটাই দিচ্ছি। দেখেন, একটা জরিপ, আপনি তো একাডেমিক লোক, জরিপ কিভাবে আপনি জানেন? একটা পার্টির বয়স হচ্ছে 3 মাস। আমি আপনাকে শিওরলি বলতেছি, এই যে ডেটা কালেকশন থেকে শুরু করে, ইভ্যালুয়েশন থেকে শুরু করে, ডেটা ফিল্টারিং থেকে শুরু করে, এই ডাটা রেজাল্ট, রিকমেন্ডেশন এন্ড আদার্স ফাইনাল রেজাল্ট আপনার কাছে প্রকাশ হয়, এটা পুরোটা প্রক্রিয়ার বিষয় ভাই। এনসিপি কেবলমাত্র রাজপথে, কেবলমাত্র জনগণের কাছে যাওয়া শুরু করছে। আপনি জাজমেন্টটা কোথায় করতেছেন জানেন? আচ্ছা, আমি বলতেছি না যে এনসিপির এখানে 98% হয়ে গেছে, আমি সেটাও বলতে চাইতেছি না, বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস ভেরি আর্লি, টু আর্লি টু জাজ। দেখেন, আপনি একজনের পরীক্ষার হলেই বসান নাই, আপনি তাকে বলে দিয়েছেন তুমি 0 পাইছো, ভাই এটা তো মানে জাজমেন্টের ওয়ে হইতে পারে না। হ্যাঁ, আপনি বলেন পরীক্ষায় ফেল করুক, আপনি বলবেন আপনার সমালোচনা এনসিপিকে সাদরে গ্রহণ করতে হবে, নাইলে তো আগায় যেতে পারবে না। শান্ত ভাই, আমরা তো যে পরিস্থিতি এখন দেখতে পাচ্ছি সেটা থেকে আসলে উত্তরণ চাই। এই যে বিচারহীনতার সংস্কৃতি, যেটি রাজনৈতিক এই অপরাধবোধকে অপরাধকে আরো বেশি উৎসাহিত করছে, সেখান থেকে উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হচ্ছে ডায়ালগের মাধ্যমে সমঝোতা। বাংলাদেশ হলো গিয়ে একটা বিভাজন প্রিয় জাতি। 1971 সনে এত রক্ত, এত জীবন, এত সম্ভ্রমের বিনিময়ে যুদ্ধ করে একটা দেশ স্বাধীন হলো। যারা যুদ্ধ করলো 1 বছর যেতে না যেতে তাদের মধ্যে বিভেদ এবং মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারকে হটিয়ে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা নিয়ে শুরু করলো 90-এর পরে, সেই বিভাজন শুরু হয়ে গেল। 2008-এর লগি পৈঠার তাণ্ডব চালাইয়া জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে ফেল ইন্ডিয়ার সহযোগিতায়। এত বছর সাফার করার পরে সেই রাজনৈতিক শক্তিগুলো 16 বছর গুমখুনের শিকার হয়ে আন্দোলন সংগ্রাম করলো, সঙ্গে ছাত্র জনতা যোগ হলো এই 24-এ এসে, সমন্বিত একটা প্রক্রিয়া সংগ্রামের মাধ্যমে ফ্যাসিবাদের পরাজয় হলো। হওয়ার পরে কি এমন লাভ ক্ষতি, কি এমন লোভ, কি এমন ইগো যে কেউ কাউকে ছাড় দিতে রাজি না। এরা এনসিপি তাদের মতো করে সেই একই স্টাইলের বিএনপি আওয়ামী লীগ টাইপের রাজনীতি শুরু করছে। সেই তাদের বক্তব্য, কথা, বডি ল্যাঙ্গুয়েজ, চাল চলন মনে হয় যেন একটা মিনি বিএনপি,
এর বাইরে আমি সাধারণ মানুষ এদের প্রতি যেই আস্থা নিয়ে, ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে যে তাকিয়েছিল সেটা পেল না। এই প্রশ্নটা দিয়ে আমি জানতে চাই যে কি এমন লাভ ক্ষতি, কি এমন লোভ যে আপনারাও মিনি বিএনপি হয়ে যাচ্ছেন? কেন হচ্ছে আপনারা কাউকে ছাড় দিতে চাচ্ছেন না? দায় শুধুমাত্র বল কোড যেভাবে এপাশ ওপাশ যায় সেভাবে আপনারা দায় চাপাচ্ছেন? না, এটা তো ভাইয়ের ব্যক্তিগত অভিমত যে মিনি বিএনপি হয়ে যাচ্ছে। এটা তো আমাদের কাছে, আমরা যখন মানুষের সাথে মিশছি, আমরা যখন মানুষের সাথে কথা বলছি, মানুষের বিশ্লেষণটা মোটেও এরকম না, বরং একেবারেই বিপরীতমুখী। মানুষ মানে আমাদের মধ্যে ওই অ্যাকাউন্টেবিলিটিটা দেখতেছে, মানুষ আমাদের মধ্যে ওই মাসল পাওয়ারের যে গেম, ওই গেম থেকে বের হয়ে আসার প্রবণতা দেখতেছে। আপনি দেখছেন যে আমরা একমাত্র দল বাংলাদেশে, আমরা এই সিস্টেমটা আমরা ডেভেলপ করছি। আমরা বলছি যে অভ্যন্তরীণ দলের যে গণতন্ত্র, এই গণতন্ত্রটা এনসিপিতে হাইলি আমরা প্র্যাকটিস করব। এখানে সার্জিস আজকে 4 নম্বর নেতা হইলে সার্জিস 1 নম্বর নেতা হইতে পারবে একটা দিন এসে। এখানে কেউ যদি 19 নম্বর নেতা হয়, সে 1 নম্বর নেতা হইতে পারবে। আমরা এখানে মাসুল পাওয়ারের কথা বলছি, মাসুল পাওয়ারের এখানে কোনো সুযোগ থাকবে না। আমরা বলছি রাজনীতিটারে কঠিন করে তোলা। এই যে এমপি হইলেই যে অনেক কিছু হইতে পারা যায়, মন্ত্রী হইলেই যে অনেক কিছু হইতে পারা যায়, এখান থেকে বের হয়ে আসা। আমরা বলছি এই যে এলাকায় যে মাথা গুনে যে লোকের সমাগম, কারণ যে এটা পলিটিক্যালি সবচেয়ে ওয়ার্স কালচার, যে কালচার থেকে সকল রাজনৈতিক দলের অ্যাটলিস্ট এখন বের হয়ে আসা দরকার। যে আপনি সমাবেশ করতেছেন, অমুক এলাকার কোটা 1000, তমুক এলাকার কোটা 2000, এই 2000 লোক আপনি আনবেন কিভাবে? এই 2000 লোক আনতে হলে আপনার টাকা লাগবে। আপনি টাকা পাবেন কিভাবে? আপনি তখন চাঁদাবাজি করবেন। এটা বিএনপির জন্য শুধু বাস্তবতা না, কিন্তু এটা সকল রাজনৈতিক দলের জন্যই তো বাস্তবতা। আসেন আমরা রাজনীতিটা কঠিন করে তুলি। রাজনীতিটা যখন এই যে মুড়ি ভাজার মতন হয়ে গেছে, সবাই রাজনীতি করতে চায়। রাজনীতি করা সহজ। কিভাবে সহজ? এলাকায় 500 ছেলে পেলে কিশোরগঞ্জ চালান, আর এলাকার একটা মার্কেট দখল করেন, এলাকার একটা ফুড দখল করেন, ফুড থেকে টাকা উঠান, আপনি রাজনীতি চালান। পোলাপান্ডে টাকা দেন, আপনার পিছনে এসব মিছিল দিবে। এই যে রাজনীতির যে গতানুগতিক ধারা, এই ধারা থেকে বের হয়ে না আসলে, আপনি যে জিজ্ঞেস করছেন না যে কিভাবে পরিবর্তন হবে, পরিবর্তন এভাবে হবে। আপনি এই সিস্টেমেটিক পরিবর্তন নিয়ে আসতে হবে। হ্যাঁ, ইট উইল টেক টাইম, ভেরি আন্ডারস্ট্যান্ডেবল, ইট উইল টেক টাইম, বাট সময় দেন, ইনিশিয়েট তো করেন। ইনিশিয়েট যদি না করেন তাহলে এই কালচারের পরিবর্তন হবে না। আর সেই সময় তো ঐকমত্যের প্রয়োজন আছে। দেখেন, আর শান্ত ভাই আরেকটা কথা বলছেন যে এখন ডিসকাশন হচ্ছে না, ডায়লগ হচ্ছে না। ডায়লগ হচ্ছে, আমি জানি এটা আমার দৃষ্টিভঙ্গি। ডায়লগ হচ্ছে এনসিসিতে, আমরা খুব সুন্দর পরিবেশ দেখতেছি। এটা আমার পার্সোনাল দৃষ্টিভঙ্গি, এটা এনসিপির দৃষ্টিভঙ্গি না। আমরা দেখতেছি সকল পলিটিক্যাল পার্টি, আপনি দেখেন তো এরকম পলিটিক্যাল কালচার আপনি এর আগে কোথায় দেখছেন? হ্যাঁ, আমাদের রাষ্ট্রে ডিসপিউটস আছে, আমাদের রাষ্ট্রে সমস্যা আছে, অনেক সমস্যা আমরা চোখে দেখতেছি, আমাদের সীমাবদ্ধতা আছে। বাট আমার কাছে মনে হয়েছে পলিটিক্যাল পার্টিগুলোর ইন্টেনশনের সমস্যা নাই। পলিটিক্যাল পার্টিগুলো চাচ্ছে তারা একটা পরিবর্তন। হ্যাঁ, এই যে লেজুর ভিত্তিতা, এই যে এত ধরনের কালচারাল যে সিস্টেম যে ডেভেলপ হয়ে আছে, এখান থেকে হয়তো বের হয়ে আসতে তারা পারতেছে না সামহাও, বা বের হয়ে আসার পলিসি তাদের কাছে নাই। আমরা কি এরকম মানে স্বপ্ন দেখতে পারি যে ভবিষ্যতে এগুলোরই ঐকমত্য হবে, একসাথে বসবে, স্বপ্ন দেখতে পারি, এনসিসির মতো বৈঠক হবে, যে আমরা এই ক্রাইসিসগুলো থেকে উঠে আসতে, এই যে খুন রাহাজানি থেকে শুরু করে, ধর্ষণ থেকে শুরু করে, মববাজি থেকে শুরু করে, সেগুলো নিয়েও ডায়ালগ হবে, সবাই একসাথে বসে সেটা সমাধান করবে? অবশ্যই। বরং এটা না হইলেই আপনারা আমাদেরকে প্রশ্ন করেন, এটা না হইলেই বিএনপির একজন লোককে ডাইকা জিজ্ঞাসা করেন, এনসিপির একটা ছেলেকে ডাইকা জিজ্ঞাসা করেন যে কেন তোমরা এই কালচারের পরিবর্তন তোমরা নিয়ে আসতে পারো না? তোমরা কি 5 আগস্টের পর আমাদেরকে বলো না নতুন বাংলাদেশ দিবা? দিতে পারতেছো না কেন? তোমরা তো অ্যাকাউন্টেবল টু মি, অ্যাকাউন্টেবল টু আস। এটার উত্তর আপনারা চান। ধন্যবাদ। জি, ডাক্তার শাখাওয়াত হোসেন শান, তাহসিন রিয়াজ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, স্বাধীন সংলাপের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।